বাঙালি ফুটবলার কম কেন? গতকাল একটা মজার ব্যাপার হলো। আপনারা অনেকেই ওই আরজিকর আন্দোলনের সময় সরকার বিরোধী মঞ্চে দেখেছেন বারবার ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। তো উনি ওনার ফিল্ডে বেশ বিখ্যাত। আ উনি যে পার্টিকুলার ডোমেনে কাজ করছেন মেডিসিনে। তো যাকগে উনি এমনিতেই বিখ্যাত, কিন্তু তখন এটা সরকার বিরোধী একটা স্টান্স নেওয়ার জন্য তখন উনি বেশ লাইমলাইটে ছিলেন, প্রচারের আলোয়। তো ডক্টর নারায়ণ ব্যানার্জি গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের কৃষাণুদের নিয়ে যে একটা নতুন বই বেরিয়েছে, সেটা একটা এটা বোধহয় একটা অল্টারনেট লঞ্চ ছিল, কারণ বইটা আগেই প্রকাশিত হয়ে গেছে। এবছর কলকাতা বইমেলা বিক্রি হয়েছে। তো সেখানে উনি গিয়েছিলেন। এবার আমি বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম কে কী কথা বলেছে। তারপর ডক্টর নারায়ণ ব্যানার্জি যে ফেসবুক পেজ আছে, ওখানে গিয়ে দেখলাম উনি একাধিক ছবি শেয়ার করেছেন ওখানে ইস্টবেঙ্গল ক্লাবে ওনার উপস্থিত থাকাকালীন, এবং উনি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, মানে নিজেই তুলেছেন উনি ওনার মোবাইলে। প্রথমে জানলাম ডক্টর ব্যানার্জি ছোটো থেকেই গৌড়া ইস্টবেঙ্গল সমর্থক। এটাও জানলাম ডক্টর ব্যানার্জি অনেকদিন খেলার মাঠে যান না, অন্তত ইস্টবেঙ্গলের মাঠে তো যানই। বাঙালি ফুটবলার কম কেন সেটা নিয়ে আলোচনার পূর্বে এটাও বলে রাখা উচিত যে সমাজে যারা একটু প্রতিষ্ঠিত তাদেরকে কিন্তু আরও বেশি করে ফুটবল মাঠে টেনে আনতে হবে। মানে তাদেরও যতটা দায় রয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের বা ফুটবলের সাথে জড়িত ব্যক্তিদেরও একটা দায় আছে। আপনার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না, বা সোসাইটি ইনফ্লুয়েন্সার, তাদেরকে কিন্তু আনতে হবে। মানে তাদের দায়, শুধু তাদের দায় নয়, তোমার দায় ফুটবলকে তোলা তা নয়, যারা ফুটবলের সাথে জড়িত তাদেরও একটা দায় রয়েছে। তো ডক্টর ব্যানার্জি ইস্টবেঙ্গল মাঠে ঢুকে পর্যন্ত অভিভূত যে কোথায় এলাম। মানে সেটা খুবই বাস্তব, কেননা আমিও যখন প্রথম ইস্টবেঙ্গল মাঠে গিয়েছিলাম, এমন না যে খুব বেশি গেছি, কেননা আমি যখন খেলা দেখা শুরু করেছি সল্ট লেক স্টেডিয়ামটা এসে গেছে প্রতিষ্ঠিত। তো আগেকার ইস্টবেঙ্গল মাঠের সাথে এখনকার মাঠে আকাশ পাতাল ফারাক। ইনফ্যাক্ট ডক্টর ব্যানার্জি প্রথমে ভেবেছিলেন যে গোটা মাঠটাই অ্যাস্ট্রোটার্ফ, মানে যেখানে ফুটবলাররা খেলে, যে ফুল পিচ সেটাও অ্যাস্ট্রোটার্ফ, এবং এখন যেখানে র্যাম্পার্টের দিকে যে একটা ইনক্লোজড একটা অ্যাস্ট্রোটার্ফ, একটা একটা স্পেস তৈরি হয়েছে, সেটাও অ্যাস্ট্রোটার্ফ। কেন উনি সেটা ভেবেছিলেন তার কারণ হচ্ছে উনি তো বহুদিন ইস্টবেঙ্গল মাঠে যান না। তো ওনার স্মৃতিতে রয়েছে সেই বর্ষাকালে কলকাতা ফুটবল লিগের ম্যাচ বা আইএফএ শিল্ড, ভাদ্র মাসের আশপাশে, যখন মাঠে কিছুটা সবুজ, কিছুটা মেটো কালার, কিছুটা কাদা, এরকম একটা স্মৃতি ওনার মনে রয়েছে। এবার উনি দেখছে একদম সবুজ গালিচা। উনি ভাবতেও পারেনি যে এরকম সবুজ গালিচা ঘাস হতে পারে, যেটা উনি হয়তো বিদেশে দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, ডাক্তাররা তো মাঝে মধ্যে ইউরোপে যান। তো উনি ভাবতে পারেনি যে কলকাতার বুকে এরকম একটা সবুজ গালিচা মখমলের মতো ঘাসের মাঠ থাকতে পারে। উনি বারবার, আপনারা দেখবেন ওনার ফেসবুক পেজে, বা আমি শেয়ার করেছি ওনার ওই কন্টেন্টটা আমার চ্যাট ফোরামে। তো এই ধরনের সমাজের যারা ওয়েল এস্টাবলিশড, তাদেরকে আরও সংখ্যায় টেনে আনতে হবে মাঠে। মানে কতিপয় কিছু ব্যক্তি আছে, ধরুন, যারা তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ দেশে আছে, কেউ দেশের বাইরে আছে, তারা নিজে থেকে যায় মাঠে ফুটবল দেখতে, বাকিদেরকেও নিয়ে আসতে। এবার বাঙালি ব্যাপারে আসি। তো উনি ডক্টর ব্যানার্জি ভাস্কর গাঙ্গুলিকে জিজ্ঞেস করলেন, বিকাশ পাজিকে জিজ্ঞেস করলেন, ফাল্গুনী দত্ত এদের জিজ্ঞেস করলেন কেন বাঙালি ফুটবলার কম। তো এরা আমতা আমতা করছে। ওটা এরকম যে ধরুন আপনি ইলিশ মাছকে জিজ্ঞেস করলেন
ইলিশ মাছ কেন তোমার দাম বেড়ে গেছে, বা ইলিশ মাছ তোমার সংখ্যা কেন কমে গেছে, এরকম একটা ব্যাপার। বা চাল, তুমি এত কেন কম ছিলে যখন গ্রেট বেঙ্গল ফেমিন হলো। তো ফুটবলাররা বেশিরভাগ ক্ষেত্রে এইসব ব্যাপারে জানে না, তারা ফুটবলের ব্যাপারটা জানে। তাও এখনকার যারা ফুটবলার রয়েছে, বিকাশ পাজি এই ধরনের ফুটবলার, তারা আধুনিক ফুটবলটা ভালো করে জানে না। বিকাশ পাজি যেই ধরনের ফুটবল খেলতো রন্টুর সাথে বা কৃষ্ণদের সাথে, সেই ধরনের ফুটবল বিকাশ পাজি আজকের দিনে খেললে বিকাশ পাজি ফার্স্ট টিমে সুযোগ পেত না। শান ম্যানেজির থেকেও খারাপ ফুটবল সেটা আজকের দিনে দাঁড়িয়ে। ফুটবলটা তো বদলে গেছে না টেকনিক্যালি। এবার আমরা দেখেছি এই যে বাঙালি ফুটবলার কম কেন, এই প্রশ্নটা ঘুরে ফিরে বিভিন্ন লোকের কাছে করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিতু থেকে শুরু করে, সেই দেখছিলাম ওই দেবাশিস দত্ত, ওনাকে একজন জিজ্ঞেস করেছে এই সময় থেকে। তো এরা প্রত্যেকে আমি দেখেছি ভুলভাল উত্তর দেয়। দেবাশিস দত্ত যেমন বলছে, আগে অচ্যুত ব্যানার্জি ছিল, আগে এই ছিল, বাকাসম ছিল, এখন তারা নেই বলে উঠছে না। উনি ভুলে গেছেন দেবাশিস দত্ত যে অচ্যুত ব্যানার্জি, বাঘাসম তারা একদম গ্রাসরুটে কাজ করতো, মানে একদম কেড়ে বাচ্চা বলে না, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করতো। তো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেনি কোনো দিন। তারা বড় হয়েছে, ইন্টারমিডিয়েট হয়েছে, তারপর তারা ইস্টবেঙ্গল মোহনবাগানে গেছে। তো মোহনবাগানকে নিয়েই বলি, মোহনবাগানে তো অনেকেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। আপনার সবার মনে আছে নিশ্চয়ই শিশির ঘোষ থেকে শুরু করে এই হাল আমলে প্রবীর দাস, প্রণয় হালদার, তারপর সাইড ব্যাক ছেলেটা। তো এরা কী করে হলো? তার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট অবস্থায় যখন সে প্রতিষ্ঠিত হয়নি সিনিয়র লেভেলে, তখন তাকে মোহনবাগান সুযোগটা দিয়েছে। তো ইন্টারমিডিয়েট স্টেজটা কিন্তু বাঘাসোমরা করতো না, বাঘাসোমরা একদম গেড়ে স্টেজে ছোটো ছোটো বাচ্চাদের করতো। তারপর তারা বড় হতো, বড় হওয়ার পর তারা ছোটো ছোটো ক্লাবে কলকাতা লিগে খেলতো, সেখানে তারা ভালো খেললে তারপর তাদেরকে মোহনবাগান, মহাবাগান, ইস্টবেঙ্গল সুযোগ দিত, এবং তারা মোহনবাগান, মহাবাগান, ইস্টবেঙ্গলে সুযোগ পেয়ে তারা ভালো খেলতে পারলে তারা প্রতিষ্ঠিত হয়ে যেত। সেখানে প্রতিষ্ঠিত মানে ডান, ফাইনাল, আপনি ইন্ডিয়ান ফুটবলে প্রতিষ্ঠিত। কেননা কলকাতা ফুটবল লিগ তখন ইকুইভ্যালেন্ট ছিল দেশের টপ লিগের, যদিও পরবর্তীকালে ন্যাশনাল ফুটবল লিগ এসে গেছে, কিন্তু কলকাতা ফুটবল লিগের মান আর ন্যাশনাল ফুটবল লিগের মানে আকাশ পাতাল ফারাক ছিল না। কেননা যেই বিদেশিরা কলকাতা ফুটবল লিগে খেলতো বা যেই টিমটা খেলতো কলকাতা ফুটবল লিগে, সেই একই টিম কিন্তু আপনার ন্যাশনাল ফুটবল লিগ এবং পরবর্তীকালে আই লিগে খেলতো, একই স্কোয়াড। ওই রিজার্ভ স্কোয়াডের কনসেপ্ট তো ছিল না, বা কলকাতা ফুটবল লিগে বিদেশি অ্যালাউড নয় এই কনসেপ্টও ছিল না, একই সেট টিমটা খেলতো। তো এখন কাট্টু আমরা বর্তমান যুগে চলে আসি, আইএসএল যুগে। এখানে বিভিন্ন স্তর, স্ট্যাটাস তৈরি হয়ে গেল বা লেয়ার তৈরি হয়ে গেল। যদি ভারতীয় ফুটবল পিছোতে থাকলো, একই জায়গায় থাকলো, ভারতীয় ফুটবল পিছিয়েছে মানে ভারতীয় ফুটবল একই জায়গায় আছে, একটু অগ্রসর হয়েছে, এগিয়েছে। ভারতের যারা কম্পিটিটর তারা ভারতের থেকে অনেকটা এগিয়ে গেছে, মানে রিলেটিভলি ভারত পিছিয়েছে। আমরা যে বলি না ভারতীয় ফুটবল পিছিয়ে যাচ্ছে মানে হচ্ছে নট ইন অ্যাবসলিউট সেন্স বাট ইন রিলেটিভ সেন্স, মানে ভারতীয় ফুটবল 2 পা এগিয়েছে, বাকি সমস্ত দেশ 4-5 পা এগিয়ে গেছে, তাই মনে হচ্ছে ভারত পিছিয়ে গেছে। এবার এই যেটা বিভিন্ন লেয়ার তৈরি হলো, আইএসএল টিম, সিনিয়র টিম, কলকাতা ফুটবল লিগ, মাঝে কিছু আই লিগ ট্যুর গুজে দেওয়া হলো, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4, টেকনিক্যালি টায়ার 4 এখন কলকাতা ফুটবল লিগ। এবং এফএসডিএল যারা ভারতীয় ফুটবলকে শুষে তাদের নিজেদের ব্যবসা কী করে এদিক ওদিক করবে, পারলে ওরা প্রিমিয়ার লুডো লিগও করে, প্রিমিয়ার ক্যারাম লিগও করতে পারে। ওদের তো কিছু একটা অবলম্বন লাগবে যেখানে ওরা বাদিকের টাকা ডান দিক করবে, প্রফিট রিডিস্ট্রিবিউট করবে নিজেদের
জিওর প্রফিটটা কমিয়ে এদিক ওদিক করবে, আর 10টা কোম্পানি তৈরি করবে পুরনো টেকনিকে, এগুলো নতুন কিছু নয় এগুলো। তো এরই অঙ্গ হিসেবে কী করলো, কলকাতা ফুটবল লিগ এখানে বিদেশি টিদেশি অ্যালাউড নয়, বি টিম খেলবে। তো এবার কী হয়ে গেল, আমরা বর্তমান পরিস্থিতিতে যে বাঙালি প্লেয়াররা রয়েছে তাদেরকে হয়তো নেওয়া হচ্ছে, হয়তো সেই অর্থে সেরকম বাঘাসোমরাও নেই, অচ্যুত ব্যানার্জিরাও নেই, বাঙালি ফুটবলারদের নেওয়া হচ্ছে, কিন্তু তাদের ওই কলকাতা ফুটবল লিগে আটকে রেখে দেওয়া হচ্ছে, তারপরে ধর তাদের আইএসএলে নেওয়া হচ্ছে না। এবার এই প্রক্রিয়াটা কিন্তু ঠিক এমন নয় যে আইএসএল আসার পরেই শুরু হয়েছে, একটু আগে থেকেই শুরু হয়েছিল। তখন কি ছিল, একটা কাঠমানির কনসেপ্ট ছিল। কাঠমানির কনসেপ্টটা কীরকম, এটা আমি আলাদা করে বলেছিলাম বা লিখেও ছিলাম। যদি ধরুন আপনি একটা মণিপুর থেকে একটা ছেলেকে ধরে আনলেন, কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করলেন, যবে থেকে এজেন্টরা এলো, এজেন্টের সাথে কথা বলে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করলেন, ঠিক আছে এর স্যালারি এই অংশটা তুমি এজেন্ট পাবে, আর বাকিটা আমি পাবো। এবার এই কাট কনসেপ্টটা যখন এলো, কাট কনসেপ্টে একটা সমস্যা হচ্ছে যে কেউ তো রেগে গিয়ে বলে দিতে পারে যে আমার থেকে কাঠ নিয়েছে, আমায় সুযোগ দেয়নি, বা 2 বছর রেখে আমায় তাড়িয়ে দিয়েছে। তো তখন তাহলে দেখা হলো যে বেস্ট হলো আপনি যদি লোকাল ছেলেদের না নেন। লোকাল ছেলেরা ততদিনে এই ফেসবুক এসে গেছে, তার আগে অর্কুট ছিল, ফেসবুক তো খুবই প্রচলিত হয়ে গেল একটা সময়, হু করে স্মার্টফোন চলে এলো। তো তখন ভাবা হলো যে আমি যদি একটা স্থানীয় ছেলেকে নিই, সে তো একদিন ফেসবুক লাইভে বলে দিল হঠাৎ করে যে আমার থেকে অমুকদা টাকা নিয়েছে, বা আমার এজেন্ট মাধ্যম আরও কিছু টাকা আমাকে দিতে হয়েছে। তখন এই ভাববা এজেন্ট নিজেও লিক করতে পারে, এজেন্ট তো সাধারণ পাবলিক, আপনার আমার মতন পাবলিক, এজেন্ট নিজেও রেগে গিয়ে বলে দিতে পারে তো কাঠ নিয়েছে। তাই সবচেয়ে সেফেস্ট অপশান হলো যে আপনি যদি অন্য রাজ্য থেকে তুলে আনেন কাউকে, 1-2 বছর রাখলেন, তার থেকে কিছু টাকা পেলেন, তাকে আবার ছেড়ে দিলেন, সে চলে গেল, নিজের বাড়িতে চলে গেল, বা অন্য কোথাও গিয়ে আবার কাঠ সিস্টেমে ঢুকে গেল। স্থানীয় ছেলে হলে সেটা একটা প্রবলেম। এই একটা ফ্যাক্টর কিন্তু ততদিনে চলে এসেছে, যার জন্য এই বাঙালি প্লেয়ারদের সুযোগটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এইবার এখন বর্তমান পরিস্থিতিতে এই রিজার্ভ টিম হওয়ার ফলে কি হলো, রিজার্ভ টিমে তো আপনারা একটা সময় দেখছিলেন যে এরকম একটা সিস্টেম চলে এসছে, একজন বিশেষ কোচ খালি কেরালা থেকে প্লেয়ার আনছে। এখন আবার আরও একজন অপদার্থকে আনা হয়েছে, সিংটো ওনার নাম, উনি একই ধরনের অপদার্থ প্লেয়ার বিভিন্ন নর্থ ইস্টের রাজ্য থেকে ধরে আনছেন। এই গোটা প্রক্রিয়াটা হচ্ছে, যেখানে ইন্টারমিডিয়েট লেভেলের পরই কাট হয়ে যাচ্ছে, বাংলাদেশ সুযোগটা পাচ্ছে না। আর এখন একটা ধাপ হয়ে গেছে, রিজার্ভ টিম কনসেপ্ট চলে এসছে, রিজার্ভ টিম, তারপরে আপনার সিনিয়র টিম। এখন আগে যেটা ছিল যে আপনি কলকাতা ফুটবল লিগে ভালো খেলা মানে আপনি ইন্ডিয়া টিমে সুযোগ পেয়ে যাবেন, বা ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে আপনি খেলছেন ন্যাশনাল ফুটবল লিগ, কিন্তু এখন সেই কনসেপ্টটা নেই। এখন আপনি কলকাতা ফুটবল লিগে ভালো খেললেও কোনো গ্যারান্টি নেই যে আপনাকে সিনিয়র স্কোয়াডে নেওয়া হবে। এই হলো গোটা ব্যাপার। তো এখানে কিন্তু এমন নয় যে বাঙালি প্লেয়ার উঠে আসছে না, বাঙালি প্লেয়ার রয়েছে, তাদেরকে আপনাদের সুযোগ দিতে হবে। এই তো হালামুলি তো আপনারা দেখলেন, রুমিন গোলদার, দেবজিৎ রায়, শ্যামল বেসরা, তন্ময় দাস, এরা ভালো খেলছে রিজার্ভ টিমে। তো এদেরকে কিন্তু আবার আপনাকে একটু গড়ে পিঠে নিতে হবে, কেননা আগের ওই কনসেপ্টটা নেই যে খিদিরপুর হাওড়া ইউনিয়ন এরিয়ান একজন ভালো খেললো এবং পরের বছর সে ইস্টবেঙ্গল সিনিয়র টিমে ঢুকে গেল। কেন সেটা এখন সম্ভব না, কারণ আপনি নিজেই এখন দুটো লেভেল তৈরি করেছেন। আপনার সিনিয়র টিম কিন্তু আর কলকাতা ফুটবল লিগে খেলছে না, সেই রিজার্ভে চলে এলো, রিজার্ভ টিমে প্রতিষ্ঠিত হলো। তারপরের ধাপ তো এই এরিয়ান্স করবে না, বা হাওড়া ইউনিয়ন করবে না, আপনাকেই করতে হবে, ইস্টবেঙ্গলকেই করতে হবে, মোহনবাগানকেই করতে হবে, যে পরের ধাপে পুশ করাটা, সচেতনভাবে পুশ করাটা। এখানে তো কেউ নেই যে এসে আর আপনার সিনিয়র স্কোয়াডে তাকে ঢুকিয়ে দেবে, প্যারালাল এন্ট্রি করিয়ে দেবে, ডাইরেক্ট এন্ট্রি। কারণ আপনি নিজে তো দুটো লেভেল তৈরি করে দিয়েছেন, রিজার্ভ, সিনিয়র স্কোয়াড।
তো রিজার্ভ তো ঢুকলো, প্যারালাল এন্ট্রি পেলো, সিনিয়র স্কোয়াডে সে ঢুকবে কী করে যদি আপনি নিজে থেকে তাকে না ঢোকান? ইস্টবেঙ্গল তো কিছু আজে বাজে সমস্ত মার্তান রায়না টাইপ প্লেয়ারকে ঢুকিয়েছে, রামসাঙ্গা টাইপ ঢুকিয়েছে, অতি জঘন্য প্লেয়ার, টেকনিক্যালি অতি জঘন্য প্লেয়ার। সিং তো তাদের ঢুকিয়েছে। তো এই ব্যাপারটা আপনি যদি ঠিকঠাক করে করেন, দেখবেন অটোমেটিক্যালি বাঙালি প্লেয়ার অনেক চলে এসছে। এবার সেই বাঙালি প্লেয়াররা কি ইস্টবেঙ্গলকে বা ভারতকে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারবে? না, পারবে না। ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে কী করতে হবে সেটা আমি আগে একাধিক আলোচনা করেছি। ওয়ার্ল্ড কাপের জন্য টিম তৈরি করতে গেলে কী করতে হবে, কিন্তু এখন যে ভারতীয় টিম হোঁচট খায় নেপালের সাথে, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, সেই ভারতীয় স্কোয়াডেই বাঙালি প্লেয়ার নেই। এখন যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, 9th হচ্ছে, 10th হচ্ছে, 11th হচ্ছে, সেই ইস্টবেঙ্গল স্কোয়াডেই বাঙালি নেই। আমি যেটা বললাম সেটা করলে এখনকার ইস্টবেঙ্গল স্কোয়াড বা এখনকার ভারতীয় টিমে বাঙালিরা ঢুকবে। সেই বাঙালির কি ভারতকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবে? না, তারা পারবে না। ওয়ার্ল্ড কাপে যেতে গেলে আপনাকে অন্যভাবে প্রস্তুতি নিতে হবে, বাঙালি হোক অবাঙালি হোক, তাদের নিয়ে অন্যভাবে। আমার আলোচনাটা হচ্ছে এই বর্তমান যে একটা ভারতীয় ফুটবল স্কোয়াড রয়েছে, ইস্টবেঙ্গল স্কোয়াড রয়েছে, তাতে বাঙালির সংখ্যা আপনি কী করে বাড়াবেন, এটাই এর লিমিটেশন। সেই স্কোয়াডকে যদি অনেকটা এগোতে হয় ইন্টারন্যাশনাল ফুটবল সার্কিটে, তাহলে তার সলিউশনটা অন্য। সকলে ভালো থাকবেন।